সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। ট্যাক্স সিজন এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। ট্যাক্স ফাইল করার শেষ সময় এপ্রিলের 2026 তারিখ। আর এর অর্থ হলো লক্ষ লক্ষ মানুষ আছেন যারা সময় দ্রুত শেষ হয়ে আসছে তাদের জন্যে। অনেকে এখনও তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করছেন, কেউ কেউ ভাবছেন সময় মতো ফাইল করতে না পারলে কি করবেন, আর অনেকেই খুঁজছেন এমন কিছু শেষ মুহূর্তের টিপস যা তাদের কিছু টাকা সাশ্রয় করতে পারে, সাহায্য করতে পারে ট্যাক্স কমিয়ে আনতে অথবা ভালো রিটার্ন পেতে। ট্যাক্স রিফান্ডের কথা বলছি। আজকে টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আমরা আলোচনা করব ডেডলাইনের আগে আপনার কি কি জানা জরুরি। যদি আপনি 15 এপ্রিলের মধ্যে ট্যাক্স ফাইল করতে না পারেন তাহলে কি করবেন, এখনও কি এমন কোনো ডিডাকশন বা কৌশল আছে যা আপনার ট্যাক্সের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে, এবং এখন থেকে কি ধরনের পরিকল্পনা শুরু করলে আগামী বছর ট্যাক্স সিজন অনেক সহজ হয়ে যেতে পারে আপনার জন্য। এছাড়াও আরও কথা বলবো আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমাদের কমিউনিটির লক্ষ লক্ষ না হলেও হাজার হাজার মানুষ আছেন যারা রিটায়ার্ড অথবা নিকট ভবিষ্যতে অবসরপ্রাপ্তদের জীবনের সঙ্গে জড়িত হবেন, তারাও যোগ দিবেন সেই দলে। কথা বলছি সোশ্যাল সিকিউরিটির। যে কোনো বয়সে একজন অথবা কোন বয়সে একজন ব্যক্তি পূর্ণ সোশ্যাল সিকিউরিটি সুবিধা পাওয়ার যোগ্য বিবেচিত হন। সবচেয়ে কম বয়সে সোশ্যাল সিকিউরিটি কেন নেওয়া শুরু করা যায়, কখন নেওয়া শুরু করা যায়, এবং কেন অনেক বিশেষজ্ঞ আছেন, দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ট্যাক্স প্রিপারার, এত তাড়াতাড়ি এটি না নেওয়ার পরামর্শ দেন। আর সোশ্যাল সিকিউরিটি সার্ভাইভাল বেনিফিট, অর্থাৎ এটি কিভাবে কাজ করে, একজন স্বামী অথবা স্ত্রী দুজনের একজন কেউ যদি মারা যান, যিনি জীবিত থাকবেন তার ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি সার্ভাইভাল বেনিফিট পাওয়ার নিয়মগুলো কি। অনেকেই এই সুবিধাগুলি সম্পর্কে অবগত নন পরিষ্কারভাবে, কারা এই সুবিধা পাওয়ার যোগ্য এবং এর সম্ভাব্য ট্যাক্স ইমপ্লিকেশন কি হতে পারে সেটিও আমরা আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর আমরা জানার চেষ্টা করব, এবং আমার সঙ্গে আছেন আইআরএস এনরোল এজেন্ট, যিনি আমাদেরকে বিভিন্ন নিয়মকানুন এবং কৌশল সমাধান দেবেন, এবং যে সমস্ত ভুল আমরা করে থাকি সে তথ্য তার কাছে তুলে ধরবো, উনি বিস্তারিত আমাদেরকে জানাবেন। সঙ্গে থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে, কারণ আজকের অনুষ্ঠানটি হতে যাবে খুবই গুরুত্বপূর্ণ। আমার সাথে আজকে যোগ দিয়েছেন আব্দুল চৌধুরী, আইআরএস এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। স্বাগত জানাচ্ছি আপনাকে আব্দুল চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা আজকে অনেক তথ্য দিতে পারবো আমরা আপনাদেরকে। সো লেটস বিগিন। ওকে, লেটস বিগিন, রাইট। তাহলে আমরা প্রথমেই একটু ডেডলাইন সম্পর্কে জেনে নেই। ট্যাক্স ডেডলাইন এই বছরের ট্যাক্স ফাইল করার শেষ সময় 15 এপ্রিল 2026। যারা এখনও তাদের ট্যাক্স ফাইল করেননি এই মুহূর্তে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? ওকে, এখন যারা আপনারা ট্যাক্স ফাইল করেন নাই, রাইট, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড নাম্বার 1 আপনাদের কি সব ডকুমেন্টস অ্যাভেলেবল আছে কিনা না, রাইট। তো আপনাদের যদি সব ডকুমেন্টস অ্যাভেলেবল আছে দেন দেয়ার ইজ নো রিজন টু ওয়েট। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ট্যাক্স ফাইল করবেন, রাইট। এখন অবভিয়াসলি এই সময়ে যারা এখনো ট্যাক্স ফাইল করেন নাই আপনাদের ট্যাক্স ফাইলগুলো একটু কমপ্লিকেটেড থাকে, রাইট। মাল্টিপল প্রপার্টি, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টস, ইনভেস্টমেন্ট ইনকাম, রাইট। সো এই কারণে আপনাদের ট্যাক্স ফাইলটা একটু জটিল থাকে। সো আপনারা সব ডকুমেন্ট রেডি করে ডু নট ওয়েট টিল দ্য লাস্ট মোমেন্ট, বিকজ সব অ্যাকাউন্টিং ফার্ম এখন খুবই ব্যস্ত থাকবে, রাইট। সো ট্রাই টু গেট ইট ডান অ্যাজ সুন অ্যাজ পসিবল। Okay. Now, yes. আপনি যদি মনে করেন, go ahead. No, please go ahead. Let's finish it. Yeah. Now also at the same time, তাড়াহুড়ো করে ফাইল করা উচিত না, রাইট। আপনারা যদি কোনো ডকুমেন্টস এর জন্য এখনো ওয়েট করতেছেন অথবা কোনো কনফিউশন আছে আপনি কার সাথে ফাইল করবেন, not a big deal, you still have an option to file an extension, ঠিক আছে। এক্সটেনশন আপনাদেরকে 6 মাস সময় দেয় এডিশনাল টাইম, এবং আমরা আরো এক্সটেনশন নিয়ে আরো কথা বলবো, বাট দ্যাটস বেসিক্যালি হোয়াট ইট ইজ রাইট নাও। ওকে, সো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনি বলেছেন, যেটি হচ্ছে যে যদি ফাইল করে থাকেন ভেরি গুড, ওয়েট ফর ইউর রিফান্ড অর ওয়েট ফর ইউর কনফার্মেশন, যে দুটির একটি, রাইট। আরেকটি হচ্ছে যদি না করে থাকেন এবং আপনি যদি সেই দলের মধ্যে পড়ে থাকেন যাদের এখনো অনেক কাগজপত্র হাতে এসে পৌঁছায়নি, স্পেশালি ইফ ইউ আর ইন you have multiple many corporations, LLCs and S corporations, তারপর দেখা গেল আপনি হয়তো উবারের কাগজটা এখন পাননি, যদিও সেটি সম্ভাবনা না কারণ এটি অনলাইনে অ্যাভেলেবল থাকে। আপনি স্টক মার্কেটে আছেন, আপনার রিয়েলাইজ গেইনগুলো এখন আপনি বুঝতে পারছেন না বা কাগজপত্র আসেনি ঠিক মতো, এটা হতে পারে। সেই দলে যদি হয়ে থাকেন তাহলে এখন যে প্রশ্নটি আমি করব সেটি হচ্ছে আরও একটু বিস্তারিত আলোচনায় যাব আমরা।
তাহলে আব্দুল চৌধুরী সময় মতো ফাইল করতে না পারলে কি করবেন? হালকা করে আপনি কিছু বলেছেন, যদি বুঝতে পারেন যে কেউ যে 15 তারিখের মধ্যে ট্যাক্স ফাইল করতে পারবেন না, তাহলে তার কি করা উচিত, এবং ট্যাক্স এক্সটেনশনটি আপনি যদিও কিছুক্ষণ আগে বলেছেন কিভাবে কাজ করে, এবং এটি ট্যাক্স পরিশোধের সময় কি বাড়িয়ে দেয়? ওকে, এক্সটেনশনের মানে হলে আপনাদের এডিশনাল টাইম টু ফাইল। ওকে, আপনি এডিশনাল 6 মাস সময় পাবেন ট্যাক্স ফাইলটা করার জন্য। ওকে, সো এর মানে নয় যে ওরা আপনাদেরকে পেমেন্ট করার সময় দিবে। ফর এক্সাম্পল, ধরেন আপনারা ট্যাক্স ফাইল সবসময় করেন এবং সবসময় আপনারা রিফান্ড পান, এবং এই বছর আপনারা মোস্ট লাইকলি রিফান্ড পাবেন বিকজ প্রিভিয়াস ইয়ার থেকে কোনো কিছু আপনাদের চেঞ্জ হয় নাই। সো আপনি অলরেডি জানেন আপনারা রিফান্ড পাবেন। সো আপনার দুইটা অপশন, যেহেতু আপনি রিফান্ড পাচ্ছেন, আপনি যদি এক্সটেনশন নাও ফাইল করেন ইউর স্টিল গুড, কারণ ট্যাক্স ফাইল ফাইনালাইজের পর আপনি যখন রিফান্ড পাবেন আইআরএস আপনাকে কোনো পেনাল্টি চার্জ করবেন। নাও সেকেন্ড অপশন ইজ, আপনারা যদি সব সময় ট্যাক্স ডিউ থাকে, তার মানে সব সময় আপনারা যখন ট্যাক্স ফাইল করেন একটা পেমেন্ট ডিউ থাকে আইআরএস এর কাছে অথবা স্টেটের কাছে, ইন দ্যাট কেস দ্যাট মিন্স আপনার এই বছরে মোস্ট লাইকলি একটা ট্যাক্স লায়াবিলিটি অথবা ব্যালেন্স থাকবে। ইন দিস সিচুয়েশন আপনার এক্সটেনশনটা একটু কমপ্লিকেটেড, বাট আই উইল সিম্পলিফাই। আপনি যদি জানেন যে আপনার পয়সা দেওয়া লাগবে এবং আপনাদের অলরেডি ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেছে এবং দেখা গেছে যে আপনার 10,000 টাকা ডিউ থাকবে ট্যাক্স ফাইল ফাইনালাইজের সময়, উইথ দি এক্সটেনশন আপনার ওই পয়সাটা দেওয়া উচিত। ঠিক আছে, বিকজ আপনি যদি এই পেমেন্টটা যদি না করেন তখন ট্যাক্স ফাইনালাইজ করার সময় ওই যে ব্যালেন্সটা বাকি রয়েছে ওইটার উপর ওরা আপনাকে ফেলিয়ার টু পে পেনাল্টি চার্জ করবে। ওকে, there's two penalties. One is failure to file and one is failure to pay. এখন আপনি failure to file penalty আপনি eliminate করে ফেলতে পারবেন with the extension filing. Okay, that's done. Then যেহেতু আপনার ব্যালেন্স ডিউ সব সময় থাকে, আপনার একটা এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট করবেন যেটা আপনাকে মোটামুটি কভার দিয়ে দিবে। If it covers you at least 90% of your total 2025 liability, you should be good. Okay, then once আপনি যখন ফাইনালি যখন ট্যাক্স ফাইল করতে যাবেন, এই এক্সটেনশনের সময় যে পেমেন্টটা দিবেন ওইটা আপনার ক্রেডিট হিসেবে যাবে। সো ইটস নট লাইক আপনি এক্সট্রা পয়সা দিবেন, ইটস নাথিং লাইক দ্যাট। আপনি শুধু পেমেন্টটা করতেছেন সো দ্যাট আপনার ফেলিয়ার টু পে পেনাল্টিটা এলিমিনেট হয়ে যাবে। ওকে, সো আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে যাব। এটি ওকে, তার আগে আমি বলে দিই, আপনারা কিছুক্ষণ আগে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অনেকেই শুনেছেন। বেসিক্যালি আমরা সবাই শুনতে চাচ্ছিলাম তার কাছ থেকে যে ইরান যুদ্ধটা কবে শেষ হবে। এটির সাথে আজকের সম্পর্ক কি কিছুক্ষণ অথবা শেষের দিকে আমি তুলে ধরবো, কারণ ইট রিয়েলি গোজ এভরিথিং উইথ মানে ইকোনমিক্স। ওকে, অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওকে, সো আমি আমাদের প্রোগ্রামে ফেরত আসছি এখন আবার 3 নম্বর প্রশ্ন যেটি আছে সেটি হচ্ছে শেষ মুহূর্তের ট্যাক্স টিপস যারা এখনো ফাইল করেনি। শেষ মুহূর্তের ট্যাক্স টিপস যারা শেষ মুহূর্তে ট্যাক্স ফাইল করছেন, এই এখন যারা করছেন, এপ্রিল প্রথম সপ্তাহে আছি আমরা, তাদের জন্য কি কোনো গুরুত্বপূর্ণ ডিডাকশন বা ট্যাক্স ক্রেডিট আছে যেগুলোর দিকে তাদের বিশেষভাবে খেয়াল রাখা উচিত? আমি যেটা এখন দেখতে যে সবার ওভারটাইম ক্যালকুলেশনটা ইনকারেক্ট হয়, রাইট? অনেকে মনে করতেছেন যে পুরো ওভারটাইম যেটা আপনারা কাজ করতেছেন পুরোটাই ডিডাক্টেবল। দ্যাটস নট ট্রু। দ্য প্রিমিয়াম পোর্শন ইজ ডিডাক্টেবল। হোয়াট ডাজ দ্যাট মিন? ধরেন আপনি পার আওয়ার পান $20, ওকে? ওভারটাইম যখন কাজ করেন আপনারা পাচ্ছেন টাইম এন্ড এ হাফ, তার মানে $30, রাইট? সো আপনাদের ওই যে অ্যাডিশনাল $10 যেটা প্রিমিয়াম, দ্যাট ইজ হোয়াটস ডিডাক্টেবল। আপনার W2 তে এই ওভারটাইমটা ইনক্লুডেড থাকবে না। এই কারণে আপনাদের লাস্ট পে স্টপটা নেওয়া লাগবে যেখানে লেখা থাকবে যে আপনার এক্স্যাক্টলি কত টাকা ওভারটাইম ক্যালকুলেশন হয়েছে, ওকে, আই মিন আর ইনকাম হয়েছে। দ্যাটস এ ডকুমেন্ট দ্যাট সবাই মিস করে ইন মোস্ট কেসেস। সো আপনারা যখন ট্যাক্স ফাইল করতে যাবেন, যদি ওভারটাইম কাজ করেন, মেক শিওর ইউ টেক ইউর লাস্ট পে স্টপ। অলসো আপনাদের যাদের বাড়ি আছে, রেন্টাল প্রপার্টি আছে, আপনারা মেক শিওর করবেন যে আপনাদের সব রেন্টাল ইনকাম এবং এক্সপেন্স গুলো সঠিকভাবে রিপোর্ট করতেছেন, বিকজ দিস ইয়ার নিউ ইয়র্ক স্টেট স্পেশালি অনেক রেন্টাল প্রপার্টি গুলো অডিট করতেছে, স্পেশালি বিকজ দেয়ার ইজ এ লস ইন দ্য স্কেডিউল ই। অ্যানাদার থিং ইজ, যাদের পার্টনারশিপ ইনভেস্টমেন্ট আছে, যাদের এস কর্পোরেশনে আপনাদের শেয়ার আছে, অথবা আপনারা ইউনো প্রাইভেট ইকুইটির মাধ্যমে ভেরিয়াস লিমিটেড পার্টনার হিসেবে অনেক ভেঞ্চার ক্যাপিটালে আপনাদের ইনভেস্টমেন্ট আছে,
যেখান থেকে আপনার একটা K1 পাবেন, রাইট? K1 বেসিক্যালি মিন্স আপনার শেয়ার অফ ইনকাম ফ্রম দ্যাট অ্যাক্টিভিটি। এখন যারা ভেঞ্চার ক্যাপিটালে ইনভেস্টমেন্ট আছে, আপনাদের K1 ইন মোস্ট কেসেস এখন অ্যাভেলেবল হবে না, বিকজ অল দোজ পার্টনারশিপ রিটার্নস ইজ অ্যাকচুয়ালি এক্সটেন্ডেড, রাইট? এবং ওইটা ইউজুয়ালি অ্যাভেলেবল হয় জুন অথবা জুলাই অথবা আগস্ট, রাইট? এখন অনেকে আমরা মনে করি ওকে ওই K1 ওইটা ইম্পর্টেন্ট না, উই নিড টু জাস্ট ফাইল ইট। ইটস নট ট্রু। আপনার K1 থেকে স্পেশালি যেটা ইনভেস্টমেন্ট K1, ওইখান থেকে আপনার অনেক ডিভিডেন্ড ইনকাম আসতে পারে, ইন্টারেস্ট ইনকাম থাকতে পারে, যেটা আইআরএস এর কাছে রিপোর্ট হয় এবং আপনাদের কাছেও যাবে। এবং আপনারা যখন ট্যাক্স ফাইলটা করবেন, ইফ ইট সিমস দ্যাট আইআরএস এর কাছে আরো এডিশনাল ইনকাম আছে যেটা আপনার ট্যাক্স ফাইলে নাই, আপনি অটোমেটিকলি একটা CP 2000 লেটার পাবেন দ্যাটস গোনা আস্ক ইউ টু পে এডিশনাল মানি। সো দোজ অফ ইউ যারা এই ক্যাটাগরিতে পড়তেছেন, ফাইল এন এক্সটেনশন and so that আপনি at least failure to file penalty eliminate করতে পারেন। ওকে, সো এটা একটা অনেক বড় একটি ব্যাপার। আমার আজকেও আমার একজনের সাথে কথা হচ্ছিল, উনি শিওর না। আমি জাস্ট গোনা থ্রো আ নাম্বার আপনার কাছে, যে আমার উনার ইনকাম হয়েছে এই বছর, গত বছর $50,000, তার মধ্যে প্রায় $15,000 মতো, তার $12,000 থেকে $15,000 মতো উনার ওভারটাইম আছে। ওকে, সো উনি শিওর ছিল না যে আসলে এই ওভারটাইমের কোন অংশটা উনি মানে ট্যাক্স দিতে হবে এবং কোনটা আসলে ট্যাক্স ওভারটাইমের ট্যাক্স পড়বে না। এই যে এখন দুটি নাম্বার দিলাম, 50,000 ওভারঅল ইনকাম ইন W2 and he has $15,000 overtime. Explain this to me. Okay, so his income is 15,000. Now এখন বোঝা লাগবে যে উনার ওভারটাইম ইনকাম 15,000 টা how is it determined? এখন উনার ওভারটাইম যদি dollar for dollar, meaning উনার রেগুলার রেট $20, উনার ওভারটাইম রেট $20, অথবা উনি স্যালারিতে কাজ করে এবং ওভারটাইম যখন কাজ করতেছে উনার কোনো প্রিমিয়াম নাই, ওই ক্ষেত্রে উনার $15,000 কোনোটা ডিডাক্টেবল না। ওকে, এখন অনেকের থাকতে পারে যে টাইম এন্ড হাফ, রাইট? ইফ ইটস টাইম এন্ড হাফ, দ্যাট মিনস 0.5 the premium portion. Simple math would be you take the 15,000, 33% of it, the 5,000 যেটা non-taxable থাকবে, right? We own that, right? So basically $15,000 উনার ইনকাম যদি উনি টাইম এন্ড হাফ থেকে পেয়ে থাকে, তাইলে উনার $5,000 ট্যাক্স ডিডাক্টেবল। ওকে, সো ইয়েস, গো অ্যাহেড প্লিজ। এখন ওনার যদি অনেকে কিন্তু ডাবল টাইম পায়, রাইট? তার মানে $20 জায়গায় ওরা $40 পায়, রাইট? So that means the premium is what? The premium is the difference between your overtime rate minus your actual rate. এখন যদি ডাবল টাইম পেয়ে থাকে, that means in this situation $7,500 would be the deductible portion. Like this is like basic math here, but the idea here is that overtime এর premium portionটা deductible. ওকে, আমি আশা করি অনেকেই বুঝতে পারছেন যে মানে ওভারটাইম করেছেন 15,000, আমরা যেরকম শুরু থাকি বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে, নো ট্যাক্স অন টিপস, নো ট্যাক্স অন ওভারটাইম, কথাটা আসলে এতটা সহজ নয়। ইট হ্যাজ লট অফ টেকনিক্যালিটিস। সো প্লিজ ভালো একজন সিপিএ এবং ডেফিনেটলি ভালো একজন সিপিএ বা ট্যাক্স অ্যাকাউন্টিং ফার্মের সাথে বসবেন, না হলে কিন্তু আপনি রেড ফ্ল্যাগে পড়ে যাবেন এবং আপনি অবশ্যই অডিটে পড়বেন। এনিওয়ে, আমাদের সাথে অনেকে আছেন ফোনে, চলুন কয়েকটি ফোন কল নিয়ে নিই। আব্দুল চৌধুরী, ওকে, আর কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি রাকিব বলছিলাম। আমি ওনাদের ওই ক্লায়েন্ট। আমার দুইটা প্রশ্ন, যদিও লম্বা। আমি সেলফ এমপ্লয়মেন্ট, আর আমি রেগুলার যেভাবে ফাইলটা করি 30,000 35,000 এভরি ইয়ার। তো এই বছর আমি ট্যাক্স রিটার্নটা এখনো করি নাই। আমি চাইছিলাম যে এক্সটেনশন করতাম, বিকজ আমি এই বছরের লাস্টে বা আগামী বছরের প্রথমে আমি বাড়িটা করতাম। তো আমি প্রি অ্যাপ্রুভালের জন্য আমি চাইছিলাম, তখন দেখা যাইতেছি কি আমার নামে আরেকজনে একটা ক্রেডিট কার্ড খুলে ওর পেমেন্ট দেয় নাই, তো আমার ক্রেডিটটা একবারে মেসড আপ করে দিছে। ও মাই গড, ওকে। তো এই ক্রেডিট রিপেয়ারের জন্য কি আমি কোনো এজেন্সির কাছে যাব, না আমি জাস্ট হোল্ড হয়ে থাকবো? আমি এই ক্রেডিট কার্ডটা ক্লোজ করে ফেলাইছি। ওকে, আর দুই নম্বর কথা হচ্ছে যে আমি এখন যদি ট্যাক্স রিটার্ন করি, এটা সুবিধা হবে না আমার বাড়ি চয়েস হওয়ার পর ট্যাক্স রিটার্ন করলে সুবিধা হবে? ওকে, সো আপনার প্রথম অংশর যে প্রশ্নটা সেটা হচ্ছে এরকম, আপনার কিন্তু ক্রেডিটের 12টা বেজে গেছে, আপনার দোষে নয়,
কোনো একজন আইডেন্টিটি থেফট করে আপনার নামে ক্রেডিট কার্ড তুলে উনি সেটা পরিশোধ করেননি, এখন আপনি এটা বন্ধ করেছেন, কিন্তু সর্বনাশ যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন আপনি কি করবেন এবং কীভাবে ক্রেডিট রিপেয়ার করা যায়, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে ট্যাক্স ফাইল এখনও করেননি, কারণ আপনি বাড়ি কেনার কথা চিন্তা করছেন, আপনি চিন্তা করছেন যে এটা কি বাড়ি কেনার পরে করবেন কিনা। আমি এই দুটি প্রশ্নই তুলে দিলাম আব্দুল চৌধুরী আপনার কাছে। ওকে, সো আমি ক্রেডিট রিপেয়ার স্পেশালিস্ট না, বাট আই কুড গিভ ইউ গাইডলাইন অন এটা কিরকম অ্যাপ্রোচ করতে পারেন আপনি, রাইট? অবভিয়াসলি আপনার ক্ষেত্রে একটা আইডেন্টিটি ফ্রড হয়েছে, রাইট? সো আপনার যেটা করা উচিত, ইউ শুড ডেফিনেটলি ডু আ পুলিশ রিপোর্ট। আপনার ক্রেডিট কার্ড কোম্পানিকে জানানো উচিত যে আপনার এটা ফ্রড হয়েছে, এন্ড ট্রাই টু রিকুপ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ওকে, নাম্বার 2, আপনার ডেফিনেটলি আইআরএস এর সাথে আইপি পিন অ্যাপ্লাই করা উচিত। হোয়াট ইজ আইপি পিন? আইপি পিন বেসিক্যালি ইজ একটা 6 ডিজিট নাম্বার থাকবে, ওই নাম্বার ছাড়া কেউ আপনার ট্যাক্স ফাইল করতে পারবে না। যেহেতু আপনার ক্রেডিট কার্ড হ্যাক হয়ে গেছে, মোস্ট লাইকলি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এভরিথিং গট হ্যাক, ইটস পসিবল দ্যাট যে কেউ আপনার whoever this hacker or whatever this individual is, আপনার ট্যাক্স ফাইলও কিন্তু করে ফেলতে পারে। সো ভেরি ইম্পর্টেন্টলি আপনি আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে আইপি পিন ক্রিয়েট করবেন, যেখানে প্রত্যেক বছর ওরা আপনাকে একটা পিন নাম্বার দিবে, and you will need that PIN number to file your tax return, right? So কেউ যদি আপনার ট্যাক্স ফাইল করতেও চায়, he's going to get kickback and he's going to say you're missing a valid IP PIN. Credit repair, real quick, of course আপনারা credit repair কোম্পানির সাথে কথা বলতে পারেন, but the idea is simple. It's called credit utilization, right? What that basically means is, ধরেন আপনার কাছে $50,000 ক্রেডিট অ্যাভেলেবিলিটি আছে। এখন আপনি যদি $49,000 already credit debt outstanding, that means আপনার utilization is very high, right? Almost more than 90%. So the idea here is that আপনাদের credit card open রাখবেন, কিন্তু ব্যালেন্সটা কম রাখবেন। Okay? So yes, you could have 3, 4, 5 credit cards, কোনো অসুবিধা নাই। এটাতে আপনার available ব্যালেন্সটা অনেক হাই থাকবে, তাই না? এবং আপনি যদি পেমেন্টটা সবসময় করেন টাইম মতো, পেমেন্ট মিস করেন না, এবং আপনারা পে অফ করে দেন, এজ এ রিজাল্ট হোয়াট উইল হ্যাপেন ইজ আপনার অ্যাভেলেবিলিটি থাকবে, অ্যাভেলেবল ক্রেডিট থাকবে 50,000, কিন্তু আপনি শুধু ইউজ করতেছেন $10,000, দ্যাটস অ্যাবাউট 20% ইউটিলাইজেশন, রাইট? সো ওই জিনিসগুলো ইউজুয়ালি আপনার ক্রেডিটটা বাড়ায়। নাও লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট। আপনি বলছেন আপনি বাড়ি কিনতেছেন, রাইট? দ্যাটস ভেরি গুড পয়েন্ট। এইটা কিন্তু অনেকের জন্য অ্যাপ্লিকেবল। হোয়াট আই উড রেকমেন্ড ইজ দিস, আপনারা কেউ যদি বাড়ি কিনতেছেন বর্তমানে এবং আপনারা প্রি অ্যাপ্রুভালের সিচুয়েশনে আছেন, আপনারা ট্যাক্স ফাইল করবেন না, এক্সটেনশন ফাইল করবেন। ট্যাক্স ফাইলটা রেডি করে আপনার মর্গেজ ব্রোকারকে দেখাবেন। ওকে, মর্গেজ ব্রোকারকে দেখানোর পরে হি ইজ গোনা টেল ইউ আপনি কত টাকার জন্য বর্তমানে অ্যাপ্রুভড আছেন, এবং যদি অ্যাডিশনাল ইনকাম অনেক কিছু লাগে, তখন আপনার যদি রেন্টাল প্রপার্টিতে, I don't get into details here, but there's ways to make this loan get approved. Let's just say that to keep it simple. All right? So যারা আপনারা প্রি অ্যাপ্রুভালের সিচুয়েশনে আছেন, do not file until your mortgage broker says it's good to go. So এখন যেহেতু deadline is only 15 days from now, file an extension so that at least you are up to date. Yeah. আমি আসলে yes, go ahead please. Sorry, I wanted to add, which is very important here. অনেক মানুষ আমেরিকায় নতুন আসছেন গত বছর, রাইট? অথবা আপনারা কয়েক বছর ছিলেন, কিন্তু আপনাদের হাজবেন্ড অথবা ওয়াইফ অথবা ফ্যামিলি মেম্বারের এখনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার আসে না। ফর ইউ গাইজ, আপনারা অনেকে ভুলবশত ভাবে যাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আসছে ওদের সহ আপনারা ট্যাক্স ফাইল করে দেন, এবং যাদের আসে না ওদেরকে আপনারা এক্সক্লুড করে ফেলেন। ডোন্ট ডু দ্যাট। আপনারা যদি জানেন যে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার চলে আসবে উইদিন 2 months, 3 months, 4 months, whatever the case it is, must file an extension. ঠিক আছে, এক্সটেনশন ফাইল করবেন। That now gives you until October 15th, এবং ইনশাআল্লাহ উইদিন দ্যাট 6 months আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার সবার চলে আসবে, দেন সবাইকে আপনারা ইনক্লুড করে ট্যাক্স ফাইলটা করে বলতে পারবেন। So this is very important. I think this everybody should need to know this. Yeah, আমার মনে হয় this is one of the best tips that I heard in recent times, যে আপনার সোশ্যাল সিকিউরিটি আসেনি কিন্তু আসবে তো, 4 সপ্তাহ না হোক, 6 সপ্তাহ না হোক, মানে 12 সপ্তাহ হোক, আসবে তো। কাজে আপনার এক্সটেনশন নিয়ে নিলে আপনি কিন্তু সেই সুবিধা বঞ্চিত হবেন না। ভেরি ইম্পর্টেন্ট। চলুন আরেকটু ফোন কল নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? আমি বলতে পারবো? জি, আপনি পারবেন, বলুন। হ্যাঁ, আমার ট্যাক্স রিটার্ন করা হয়েছে 20 মার্চ, এবং ফেডারেল ইনকাম ট্যাক্স ওভারপেড 12,000।
ওইটা আমি কবে ফেরত পাইতে পারি? ওকে, আজকে হচ্ছে এপ্রিলের 1 তারিখ, আপনি 10 দিন আগে ফাইল করেছেন, ইলেকট্রনিক ফাইল করেছেন নিশ্চয়ই? জি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনার প্রশ্ন হচ্ছে দেরি হচ্ছে কেন, কবে টাকা পাবো, এই তো? জি। ধন্যবাদ আপনাকে। আব্দুল চৌধুরী। গুড কোয়েশ্চেন। আপনারা কেউ যদি আপনাদের রিফান্ড স্ট্যাটাস জানতে চান, ফেডারেল হোক অথবা স্টেট হোক, আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। সো IRS would be irs.gov, ওইখানে গিয়ে রিফান্ড ট্র্যাকার আছে, ওইখানে ক্লিক করবেন। It's gonna ask you for your social security number, আপনার ফাইলিং স্ট্যাটাস, তার মানে ম্যারিড, সিঙ্গেল, হেড অর হাউসহোল্ড, whatever it is, এবং রিফান্ড অ্যামাউন্ট। আপনারা যখন ওই ইনফরমেশনটা এন্টার করবেন, তখন বলে দিবে আপনার রিফান্ড কবে আসতেছে। ইউজুয়ালি ইট টেকস 4 উইকস, যদি আপনাদের কোনো অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট না থাকে অথবা আর্ন ইনকাম না ক্রেডিট না থাকে, ইট কামস প্রিটি কুইক। ওকে, যদি দেখেন যে ওখানে কোনো ইনফরমেশন অ্যাভেলেবল নাই এবং আপনার ট্যাক্স ফাইল এট লিস্ট 15 ডেজ হয়ে গেছে, দেন চেক উইথ ইউর অ্যাকাউন্টেন্ট টু মেক শিওর এটা আপনার ট্যাক্স ফাইলটা আসলে ইলেকট্রনিকলি ফাইল হয়ে অ্যাকসেপ্ট হয়েছে। অনেক সময় অনেক ট্যাক্স ফাইল রিজেক্টেড হয় বিকজ অফ IP পিন, রং সোশ্যাল সিকিউরিটি নাম্বার, the name doesn't match with social security cards, এবং অ্যাকাউন্টিং ফার্ম আপনাদেরকে অনেক সময় রিচ আউট করার চেষ্টা করে, অনেক সময় পায় না, রাইট? সো চেক টু মেক শিওর দ্যাট আপনার ট্যাক্স ফাইলটা ইলেকট্রনিকলি ফাইল হয়েছে। বাট স্টেপ 1 would be to check their website. ওকে, যে পরবর্তী প্রশ্নটি করবো একটু মানে এর কয়েকটি অংশ আমরা ইতিমধ্যে আলাপ করেছি প্রশ্নের আঙ্গিকে, প্রশ্ন উত্তর দেওয়ার আঙ্গিকে। সাধারণ যে ট্যাক্স ফাইল করার সময় যে সাধারণ ভুলগুলো অনেকে তাড়াহুড়া করে ট্যাক্স ফাইল করার সময় করে থাকেন, এই অনেক ভুলই করে বসেন। যেমন এই ভদ্রলোক বাড়ি কিনবেন, আপনি তাকে একটি পরামর্শ দিয়েছেন যে আপনার রিয়েল এস্টেট ব্রোকার যে আছে তার সাথে কথা না বলে আপনি ট্যাক্সটা ফাইল করবেন না। জাস্ট লাইক দ্যাট, সবচেয়ে সাধারণ ভুলগুলো কি এবং এই ভুলগুলো আসলে কিভাবে খুব সহজেই এড়ানো সম্ভব? মোস্ট কমন যেটা হয় ইজ দ্য ফাইলিং স্ট্যাটাস, রং ফাইলিং স্ট্যাটাস, রাইট? মানুষ রিফান্ড বানানোর জন্য অনেক সময় ওরা সিঙ্গেল হিসেবে ফাইল করা হয় ইনস্টেড অফ ম্যারিড ফাইলিং জয়েন্ট। অনেক সময় ডিপেন্ডেন্ট ক্লেম করা হয় যাকে করা উচিত না, রাইট? ফর এক্সাম্পল নিস, নেফিউজ যারা আপনাদের সাথে থাকতেছেন না। অনেক সময় যাদের হোম কেয়ার থাকে, আপনারা এক বাসায় পেশেন্ট এবং কেয়ারটেকার এক বাসায় থাকেন না, অনেক সময় ওরা স্টিল হোম কেয়ার এক্সক্লুশনকে ক্লেম করে ফেলেন। Another thing is that অনেকের এডিশনাল ইনকাম আছে, ওই ইন্টারেস্ট ইনকাম অথবা ইনভেস্টমেন্ট ইনকাম অথবা একটা ছোট W2 যেটা আপনারা জানেন না, ওই ডকুমেন্ট ছাড়া অলরেডি আপনারা ট্যাক্স ফাইল করে ফেলেন, ঠিক আছে? এবং ট্যাক্স ফাইলিং এর পরে দেখা গেছে যে আপনার আরেকটা ডকুমেন্ট আসছে ট্যাক্স ফাইলের জন্য, সো দেন নাও আপনার ট্যাক্স ফাইলটা আবার অ্যামেন্ডমেন্ট করা লাগতেছে। অলসো ক্যান্সেলেশন অফ ডেট, হুইচ ইজ অলসো ইনকাম। ক্যান্সেলেশন অফ ডেট উড বি, কেউ ধরেন নট ব্যাংক্রাপসি, বাট ধরেন একটা ক্রেডিট কার্ড কোম্পানির সাথে ওদের সেটেলমেন্ট হয়েছে, যেখানে আপনার ওদেরকে দেওয়ার কথা ছিল $5,000, কিন্তু ওরা আপনাকে $2,000 সেটেলমেন্ট করে দিছে, রাইট? সো বাকি যে $3,000 বাকি রয়েছে, দ্যাটস কল্ড ক্যান্সেলেশন অফ ডেট। ওই ক্যান্সেলেশন অফ ডেট কিন্তু আপনার জন্য ইনকাম, ওইটা IRS এর কাছে রিপোর্ট হয় এবং আপনার ওইটা আপনার ট্যাক্স ফাইলে রিপোর্ট করা লাগে। পিপল মিস দ্যাট অল দ্য টাইম, রাইট? সো ওই জিনিসগুলো আপনারা কেয়ারফুলি চেক করবেন, কারণ ওই কোম্পানি তো আপনার নামে এটা ফাইল করে দিবে। when they write it off under your name or under your social, so এটা IRS এর কাছে রিপোর্ট হবেই, yes, one way or the other. আমরা মনে করি cancellation of debt is cancellation of debt, I just have to forget it, আমি তো 5,000 ছিল 2,000 দিয়ে সেটেল করেছি, বা 3,000-এর জন্য আপনি কিন্তু দ্যাটস এন ইনকাম ফর ইউ। ওকে, নাও এই অংশের শেষের অংশে, এই অংশের শেষ ভাগ, আগামী বছর যারা পরিকল্পনা করছেন, ট্যাক্স ফাইল করে ফেলেছেন, ইদার রিফান্ড পেয়ে গেছেন অথবা কিছু দিতে হয়েছে, বাট দে আর সেটেলড রাইট নাও ফর দিস ইয়ার। আগামী বছরের পরিকল্পনা, এই বছরের ট্যাক্স সিজন শেষ হওয়ার পর আগামী বছরের জন্য এখন থেকে কি ধরনের ট্যাক্স পরিকল্পনা করা উচিত, যদি আপনি 2-3টি উদাহরণ আমাদেরকে দিতেন। মোস্ট কমন, রাইট? সো আপনারা বেসিক্যালি নেক্সট ইয়ারের জন্য কি ধরনের প্ল্যানিং করতে পারবেন, রাইট? নাম্বার 1 উড বি বিজনেস স্ট্রাকচারিং, রাইট? বিজনেস স্ট্রাকচারিং মিনিং আপনার একটা ছোট ব্যবসা হোক, বড় ব্যবসা হোক, ডাজন্ট ম্যাটার, অথবা আপনার একটা রেন্টাল প্রপার্টি আছে অথবা আরেকটা জয়েন্ট ভেঞ্চার আপনারা খুলতেছেন। কোয়েশ্চনে লেগে আপনার যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচার মানে কি আপনার এইটা বিজনেসটা কি সোল প্রোপ্রাইটর, কর্পোরেশন, এস কর্প, LLC, whatever the case is, রাইট? আপনারা চেক করে দেখবেন যে আপনার বিজনেস স্ট্রাকচারটা কি সঠিক আছে কিনা না। যদি না থাকে, দেন চেক উইথ এন অ্যাকাউন্টেন্ট এবং আপনার স্ট্রাকচারটা আপনারা ক্রিয়েট করবেন, ওকে? Another thing is
আপনারা ধরেন এই বছর দেখছেন যে অনেক এক্সপেন্স আপনারা নিতে পারেন নাই বিকজ আপনাদের ডকুমেন্টেশন নাই ওকে সো আই অলওয়েজ টক অ্যাবাউট দিস অল দ্য টাইম রাইট কাম আপ উইথ এ অ্যাকাউন্টিং সিস্টেম যেখানে আপনার ইনকাম এবং এক্সপেন্স গুলো আপনারা সঠিকভাবে মেনটেন করতে পারবেন রাইট বিজনেস অ্যাকাউন্টস keeping track of receipts or keeping track of expenses right which is very important এখন যে অনেক জাতীয় সফটওয়্যার অ্যাভেলেবল আছে যেটা এক্সপেন্সিভ না যেটা দিয়ে আপনারা ইজিলি সমাধানগুলো করতে পারেন আরেকটা জিনিস দেখা গেছে যে আপনাদের অ্যাড্রেস যেটা আছে সব জায়গায় ম্যাচ হচ্ছে না what that basically means is আপনি একজন হোম কেয়ার সার্ভিস প্রোভাইড করেন আপনার প্যারেন্টস অথবা আত্মীয়কে যারা আপনাদের সাথে থাকতেছে কিন্তু কাগজে কলমে কিন্তু ম্যাচ হচ্ছে না ফর এক্সাম্পল your mom lives with you but আপনার মার অ্যাড্রেস is in your sister's house or brother's house right the documentation is not matching so key portion here is that আপনাদের যদি একটা জিনিস ক্লেম করেন make sure আপনার ডকুমেন্টেশন গুলো ম্যাচ হচ্ছে same thing with children as well right make sure আপনাদের অ্যাড্রেস প্রপারলি ম্যাচ হচ্ছে সব জায়গায় এবং বর্তমানে যারা বাড়ি মুভ হচ্ছেন রাইট ফর এক্সাম্পল আপনারা যারা বাড়ি কিনে আরেক জায়গায় মুভ হইছেন স্পেশালি আউটসাইড অফ নিউ ইয়র্ক সিটি ওর ইনসাইড নিউ ইয়র্ক সিটি অথবা আরেক স্টেটে whatever the case it is আপনারা মেক শিওর করবেন যে আপনাদের এমপ্লয়ার আপনাদের স্টেট উইথহোল্ডিং গুলো ট্যাক্স যেটা কেটে রাখতেছে আপনাদের কাছ থেকে ওটা সঠিকভাবে কাটতেছে কারণ অনেক মানুষ আছে যারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন whether if it's Bronx Queens you know Staten Island Manhattan whatever the case it is আপনাদের নিউ ইয়র্ক স্টেট প্লাস নিউ ইয়র্ক সিটি ট্যাক্স রাইট দুইটা ট্যাক্স যেখানে শুধু অনেকে ভুলবশত ভাবে নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স দিচ্ছেন রাইট সো মেক শিওর দ্যাট আপনাদের ট্যাক্স সঠিকভাবে কাটতেছে লাস্টলি যারা ম্যারিড এবং আপনাদের হাজবেন্ড ওয়াইফ বোথ আপনারা কাজ করতেছেন এবং আপনাদের হাই ইনকাম আপনারা মোস্ট লাইকলি নোটিস করতেছেন যে আপনাদের একটা বিগ ফেডারেল ব্যালেন্স ডিউ তার মানে আইআরএস কে আপনাদের একটা বড় একটা ব্যালেন্স দেওয়া লাগতেছে why is that the reason for that is আপনার ইনকাম ধরেন 100,000 আপনার ওয়াইফের ইনকাম 100,000 রাইট বাট ওরা উইথহোল্ডিং যে ট্যাক্স যেটা কাটতেছে ওরা কাটতেছে উইদাউট রিয়েলাইজিং আপনার পার্টনারের ইনকাম আছে ওকে সো দ্যাট মিন্স আপনার W4 which is the employer withholding information ওইটা আপডেট করা লাগবে টু মেক শিওর দ্যাট আপনাদের সঠিকভাবে ট্যাক্সটা কাট হচ্ছে অলসো দোজ অফ ইউ হু হ্যাভ মাল্টিপল জবস রাইট অনেকের কিন্তু দুইটা জব তিনটা জব রাইট যাদের ওই মাল্টিপল জব আছে সেম থিং আপনাদের উইথহোল্ডিংটা কিন্তু আন্ডার উইথহেল্ড ফর এক্সাম্পল আপনার প্রথম জবে 50,000 ইনকাম সেকেন্ড জবে 50,000 ইনকাম রাইট ইচ জব ওরা মনে করতেছে আপনার ইনকাম 50,000 রাইট এন্ড দে টুক আউট ট্যাক্স অন 50,000 বাট আপনি যখন ট্যাক্স ফাইনালাইজ করলেন দেখা গেছে যে আপনার ইনকাম $100,000 which is now you're in a different tax bracket so as a result you're definitely under withheld okay so this is why this is the time to check your tax withholding rule of thumb আপনার ফেডারেল ট্যাক্স যেটা কাটতেছে W2 থেকে divide that number by your gross income see what the rate is if the rate is too low compared to your tax return that means you're under withheld and that's a very good point okay এখন আমি চলে যাব একটু সোশ্যাল সিকিউরিটি নিয়ে কারণ এই ব্যাপারে প্রশ্ন শেষ নেই এবং অনেকেই এই ব্যাপারটিতে পরিষ্কার নয় সো সোশ্যাল সিকিউরিটি কখন একজন পান বা এই রিকোয়ারমেন্টগুলো কি সোশ্যাল সিকিউরিটির যোগ্যতা বা রিকোয়ারমেন্টগুলো কি এই যে সাধারণভাবে কোন বয়সে খুব ছোট করে শুরু করব প্রথমেই কোন বয়সে একজন মানুষ উপনীত হলে উনি ফুল সোশ্যাল সিকিউরিটি রিকোয়ারমেন্টের বেনিফিট পাওয়ার যোগ্য হন এটি একটি ব্যাপার এছাড়া আর কি রিকোয়ারমেন্ট আছে যেটি যার মাধ্যমে উনি আসলে সোশ্যাল সিকিউরিটি পাবেন যেমন আমরা গত সপ্তাহে আলাপ করেছিলাম 4D ক্রেডিট থাকতে হবে আপনাকে সো আমাদেরকে একটু পরিষ্কার ধারণা দিন কারণ অনেকে বলেন 57 অনেকে বলেন 62 অনেকে বলেন 65 অ্যান্ড আমরা এই ব্যাপারেও কথা বলবো সো চলুন সেখান থেকে শুরু করি একেবারে শুরু থেকেই Okay, let's clear up the age first, right? So 59.5 is for pension and retirement accounts, right? তার মানে আপনার যদি কোম্পানিতে কোনো পেনশন থাকে অথবা আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং ছিল আপনারা 59.5 এর আগে ওইটা বার করতে পারবেন না সো দ্যাটস সেপারেট যারা সোশ্যাল সিকিউরিটি আপনারা আর্লি সোশ্যাল সিকিউরিটি নিতে পারবেন age 62 age 65 is your regular social security এবং I believe age 70 is premium social security so let me break this down let's say আপনার রেগুলার রিটায়ারমেন্ট এজ 65 আপনার সোশ্যাল সিকিউরিটি পাওয়ার কথা ছিল 100 ওকে again I'm throwing out numbers here but আপনার কনসেপ্টটা বুঝতে পারবেন আপনারা যদি আর্লি রিটায়ারমেন্টে যান এজ 62
তখন আপনাকে ওরা $100 না দিয়ে 25% লেস দিবে, ইনস্টেড ওরা আপনাকে $75 দিবে। কিন্তু আপনি যদি কাজ করেন তখন, if you are taking early social security এবং আপনি কাজও করতেছেন, in that situation যদি কাজ একটু বেশি করে থাকেন, প্রত্যেক বছরের একটা ইনকাম লেভেল থাকে, I think it's like 22,000 this year, whatever the number is, তখন আপনার সোশ্যাল সিকিউরিটিটা ওরা ফিরে দেওয়া লাগবে কিছু। ওকে, না আপনি 865 গেলেন, আপনার 865 যদি যান, আপনার সোশ্যাল সিকিউরিটি ইউ গেটিং এট 100% লেভেল, নট আ প্রবলেম। এন্ড লেটস সে আপনি ডিলে করতেছেন, রাইট, দেখতেছেন যে ওকে আমি সোশ্যাল সিকিউরিটি এখন নিব না, আই এম গোনা টেক ইট লেটার, এন্ড আপনি ডিসাইড করছেন আপনি 870 তে নেবেন, রাইট? In that case, ওরা আপনাকে $100 না দিয়ে $125 দিবে। That's basically the concept here. Now, একজন মানুষ কেন সোশ্যাল সিকিউরিটি ডিলে করতে পারে? Obviously, সোশ্যাল সিকিউরিটি যদি একজনের ইনকাম এবং ওদের অন্যান্য কোনো ইনকাম নাই, in that case, social security is non-taxable. Okay? So now, let's say 865, আপনার সোশ্যাল সিকিউরিটি ইনকাম আসছে 20,000, এবং আপনি কাজও করতেছেন এবং আপনার সোশ্যাল সিকিউরিটি ইনকাম আসছে, আপনার রেগুলার ইনকাম আসছে আরো $50,000, রাইট? ইন দ্যাট সিচুয়েশন আপনার সোশ্যাল সিকিউরিটি ইনকাম যেটা আপনি 20,000 পাচ্ছেন, ইট নাও বিকামস ট্যাক্সেবল আপ টু 85% অফ দ্য সোশ্যাল সিকিউরিটি। টু সামারাইজ, বেসিক্যালি তখন অবভিয়াসলি আপনার সোশ্যাল সিকিউরিটিতে আপনার ট্যাক্স দেওয়া লাগতেছে। এই কারণে অনেক সময় মানুষ সোশ্যাল সিকিউরিটি ওরা ডিলে করে আনটিল দে ফুলি রিটায়ার। Again, the ideology on when আপনার social security নেওয়া উচিত, people differs on this. Usually যারা investment advisor আপনাদেরকে বলবে যে delay social security as much as possible. I kind of disagree with that. I'll tell you why. What I agree on is there is no reason to take early social security আপনি যদি already কাজ করতেছেন. If you're already working, don't go for early social security. Wait till you're 65. Now, the way I look at it is, আমরা জানি না আমরা কত বছর বাঁচবো, right? You might as well take the money, enjoy it as much as you can, and if you gotta pay the tax, you pay the tax. But অনেকের strategy different থাকে. You should speak to your investment advisor on this. কখন আপনার এই social security টা নেওয়া উচিত। ওকে, আমি মনে করি এখানে অনেকগুলো প্রশ্ন ছিল যে কেন আপনি নেবেন না আর্লি, কেন আর্লি নিলে কি হবে, এবং কোন বয়সে, অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিচ্ছেন। আমি মনে করি এই প্রশ্নগুলো আমাদের কাছে অনেক সময় ঘুরে ফিরে আসে, এই ব্যাপারটি আলোচনা করা খুব দরকার ছিল। আরেকটি ব্যাপার যেটি আছে সেটি হলো সার্ভাইভার বেনিফিটস। অনেকেই সোশ্যাল সিকিউরিটি সার্ভাইভার বেনিফিট সম্পর্কে পরিষ্কারভাবে জানেন না, অথবা ধারণাটা পরিষ্কার নয়। এবং তাহলে প্রশ্ন উঠতে পারে কারা আসলে এই সুবিধা পাওয়ার যোগ্য রাখেন। এটি খেয়াল রাখবেন যে একটি পরিবারের সদস্যদের জন্য কিন্তু এটি মানে কিভাবে কাজ করে এটা প্রথমে জানা, এবং আসলে কি থাকলে আপনি এটা কোয়ালিফাই করেন। সো আব্দুল চৌধুরী, আপনার কাছে প্রথম প্রশ্ন হবে, হোয়াট ইজ সার্ভাইভার বেনিফিট অ্যান্ড হাউ ডু ওয়ান মানে কোয়ালিফাইজ ফর দিস? ওকে, সার্ভাইভার বেনিফিট উড বি একজন মানুষ যদি আনফরচুনেটলি যদি মারা যান, রাইট, তখন উনার স্পাউস অথবা আন্ডার এজ যারা আছে ছেলেমেয়েরা আন্ডার এজ 18, অথবা যারা কলেজে যায় বিটুইন 19 and 23, right? 19 and 22 actually, before age 20. So basically up to age 22 কলেজে যাচ্ছে, আপনাদেরকে ওরা সোশ্যাল সিকিউরিটি যেটা পাওয়ার কথা ছিল ওইটার উপর ক্যালকুলেশন করে আপনাদেরকে দেওয়া হবে। ওকে, সো নাও যখন আপনারা যদি সার্ভাইভিং স্পাউস হয়ে থাকেন, তখন আপনার এজটা একটু বদলে যায়। আপনার 67 অথবা 67 পর্যন্ত ওয়েট করা লাগবে না, আপনি age 60 তে আপনি সোশ্যাল সিকিউরিটি সার্ভাইভার বেনিফিট স্পাউস হিসেবে আপনারা নিতে পারবেন। অলসো একজন ইন্ডিভিজুয়াল যদি উনার কোনো জব ছিল না, কোনো কাজ করেন নাই, এবং উনার হাজবেন্ডের আন্ডারে উনি সোশ্যাল সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করতে পারেন, ইন দ্যাট কেস উনি যদি হাজবেন্ডের সাথে যদি at least 10 years 10 বছর যদি ম্যারিড হয়ে থাকেন, then she can also get spousal social security as well. So that's basically the summary of survivor benefits. হ্যাঁ, এখানে আরো অনেকগুলো বিষয় আছে, আমি আনছি না, হয়তো আগামী সপ্তাহে আলোচনা করব, কারণ এখানে আবার সোশ্যাল সিকিউরিটি ডিসেবিলিটি বেনিফিট আছে, সার্ভাইভাল ডিসেবিলিটি বেনিফিট আছে, এই সমস্ত আমরা হয়তো আগামী সপ্তাহে আলোচনা করবো। হয়তো সো এটা অনেক বড় একটি টপিক, এবং এটি অনেকের জন্য অত্যন্ত কার্যকরী একটি বিষয়, স্পেশালি আপনি যদি হাজব্যান্ড মারা যায় থাকেন অথবা ওয়াইফ যদি মারা যায় থাকেন, আপনি কিন্তু এটি পাবেন। সো এটি খেয়াল রাখবেন, আগামী সপ্তাহে আমরা সেটি তুলে ধরবো না।
আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা আছি। এই আব্দুল চৌধুরী, ট্যাক্সের বিষয়টি অনেকেই অবাক হন যখন জানেন যে কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি আয়ের উপরও ট্যাক্স দিতে হয়। সো অনেকেই সারপ্রাইজ হন কোন কোন পরিস্থিতিতে এটি ঘটে, এবং এই যে যারা রিটায়ার্ড আছেন এই বিষয়ে তাদের আসলে কি জানা খুব দরকার। Real quick, the Social Security is age 65 actually have to change if you're born after 1960. It's age 67. So. That's correct. Okay. Sorry for the miscommunication there. All right. So আপনার question ছিল যে কখন Social Security taxable হয়, right? So Social Security taxable হবে আপনার ইনকামের উপর ভিত্তি করে, right? এখন আপনাদের যদি প্যারেন্টস থাকেন যাদের কোনো ইনকাম নাই, ওদের শুধু Social Security ইনকাম, nothing else, ওদের taxable ইনকাম নাই, the Social Security is non-taxable. ওকে, ইটস ফুলি নন ট্যাক্সেবল এবং ওইটাতে আপনার ট্যাক্স দেওয়া লাগবে না। এবং আপনার যখন ইনকাম থাকে, ডিপেন্ডিং অন আপনার ইনকাম কত, এখন যদি দেখা গেছে যে আপনার টোটাল ইনকাম $30,000 নিচে, ইউ স্টিল গুড, আপনার কোনো সোশ্যাল সিকিউরিটিতে ট্যাক্স দেওয়া লাগবে না, ইউ আর স্টিল ফাইন। এবং আপনার যখন ইনকামটা যত বাড়তে থাকবে, তখন পোরশন অফ দ্য সোশ্যাল সিকিউরিটি বিকামস ট্যাক্সেবল, ডিপেন্ড করে আপনার ইনকাম কত। বাট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট আইআরএস যেটা আপনাকে ট্যাক্স করতে পারে on Social Security is 85% of the total Social Security income. So ওইটা আর কি আপনার basic calculation. So everybody's situation is different কারণ এক একজনের ইনকাম এক এক রকম, but this is the concept. ওকে, আব্দুল চৌধুরী একটু আগে যে কথাটি বলছিলেন, এটা যে রিকোয়ারমেন্টের কথা আমরা যখন বলছিলেন 62-65 এর কথা বলছিলেন, আসলে 1969 এর পরে যারা জন্ম হয়েছেন তাদের কিন্তু এটি বেড়ে গেছে, they have to wait till 67. Okay, so just remember this is very important. 1967, not sorry, 67 years old, তখন আপনি ফুল বেনিফিটটা পাবেন সোশ্যাল সিকিউরিটির। যদি আপনার জন্ম হয়ে থাকে, the summary here is basically this: if you're born after 1960, it's age 67. Correct. If you're born between 1957 and 59, it's age 66. If you're born between 1955 and 56, then it's 66 and 2 months. So it's a little bit. So the simple is, if you finish age 65, yeah, so go to Social Security office, yeah, apply for Social Security and see ওরা আপনাকে কিসের জন্য eligible করে. That's correct. Simple equation. Baby boomers 67. Okay, so yeah, that's basically what it is. If you go back even way back, then it's it decreases. So it's good. তাহলে আপনারা তাড়াতাড়ি পাচ্ছেন। ওকে, বাট জেনে রাখা দরকার। ওকে, নাও শেষ অনেকে আছেন যে একেবারে শেষ, আমি ট্যাক্সের ব্যাপারে আপনি যদিও বলেছেন, অনেকেই শেষ মুহূর্তে ট্যাক্স ফাইল করে ফেলেন হুড়োহুড়ি করে। যদি আপনি বলেছেন এটি করার দরকার নেই, এক্সটেনশন নেন, এবং এটি করতে যে ভুল করে ফেলেন, ভুল হয়ে যায় এবং পরে বুঝতে পারেন আমি তো এইটা দিয়ে বাড়ি কিনতে পারবো না, তো এই ট্যাক্স রিটার্ন আমাকে সংশোধন করতে হবে। তো আমরা অ্যামেন্ডমেন্ট কথাটি আসলে অনেক সময় শুনে থাকি, এই প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করে? অ্যামেন্ডমেন্ট বেসিক্যালি মিন্স আপনি একটা জিনিস ফিক্স করতেছেন। ওকে, সো যদি দেখা গেছে যে কোনো কারণে আপনার ট্যাক্স ফাইল করছেন যেখানে আপনারা সঠিকভাবে ইনকাম দেখান নাই অথবা এক্সপেন্স দেখান নাই, আপনারা যে কোনো সময় অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। ইউজুয়ালি, নট ইউজুয়ালি, অল দ্য টাইম আপনার অ্যামেন্ডমেন্ট আপনি যদি স্পেশালি রিফান্ড পান, তাহলে আপনার 3 ইয়ার্স পর্যন্ত আপনারা অ্যামেন্ডমেন্ট করতে পারেন। দ্যাট মিনস 2022 ট্যাক্স রিটার্ন কেউ যদি অ্যামেন্ডমেন্ট করতে চাচ্ছেন, ইট উড বি ডু বাই April 15th, রাইট? অ্যাসুমিং আপনি তখন এক্সটেনশন ফাইল করেন নাই, তার মানে 3 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ফাইলিং। ওকে, এবং ইউজুয়ালি যেটা হয়, মানুষ অ্যামেন্ডমেন্ট কেন করে, দেখা গেছে যে কোনো কারণে ওরা বাড়ি কিনতেছেন এবং ইনকাম এনাফ হয় নাই, whether this is right or wrong, I'm not here to judge, তখন ওরা অ্যামেন্ডমেন্ট করে, ইনকাম হাই করে, ওরা ইনকাম দেখানোর পরে they get approved for the house. কার যদি ধরেন হোম কেয়ার ছিল, কখন আপনারা এক্সক্লুশন দেন নাই, সেম থিং, আপনারা অ্যামেন্ডমেন্ট করবেন গোয়িং ব্যাক 3 ইয়ার্স, এবং আপনারা ওই রিফান্ড যেটা পাওয়ার ছিল ওইটা আপনারা রিকুপ করতে পারবেন। আরেকটা জিনিস ভেরি কমন দেখা যায়, যাদের ইনভেস্টমেন্ট আছে ইন এ LLC, ইন এ S corp, আপনারা ট্যাক্স ফাইল করে ফেলছেন উইদাউট ইনক্লুডিং দ্য K1, সেম থিং, এখন আপনার যেহেতু K1 এটা রিপোর্ট করা লাগবে, you must amend the tax return to report the additional income যেটা আপনার রিপোর্ট হয় নাই। এখন আপনি মনে করতে পারেন যে আইআরএস এটা জানবে না। ইয়েস, দে নো, বিকজ যখন একটা 1099 ফাইল হয়, একটা K1 ফাইল হয়, একটা 1099 ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ফাইল হয়, আপনাদের কাছে একটা কপি যায়, আইআরএস এর কাছে একটা কপি যায়। ওকে, সো দিস ইজ ওয়াই দিস লেটার কল্ড CP 2000, যেটাকে বলে IRS ম্যাচিং নোটিস,
ম্যাচিং নোটিস মানে হইলে আইআরএস এর কাছে কি কপি এবং আপনার ট্যাক্স ফাইলে কি ইনক্লুডেড, দে ম্যাচ দ্যাট। যদি দেখে যে কোনো কিছু মিসিং, দে সেন্ড ইউ অ্যান অটোমেটেড letter. You don't need an auditor for this. This is an automatically generated letter যেটা আপনারা পাইতে পারেন। তো যদি আপনারা অলরেডি জানেন যে ইনকাম ইজ নট কারেক্ট, প্লিজ ডু অ্যান অ্যামেন্ডমেন্ট এন্ড ফিক্স ইট। আব্দুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের এক্সপার্টিজের জন্য। আপনার সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, কাজেই আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে দর্শক, আপনারা এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন, আমরা বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরেছি। আমি জানি এরপরে অনেক প্রশ্ন থাকবে এবং সেই অর্থে আমরা তো প্রতিদিনই মানডে থ্রু ফ্রাইডে টিভিএন অ্যানালিসিস করে থাকি, সেটা তো আমরা করতেই থাকবো। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।